আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ পর্ব 4। মৌদের প্রফেসর মানে সৃষ্টি ম্যাডামের বাড়ি আছে এখানে, তাই হোটেলে থাকতে হবে না, সবাই সৃষ্টি ম্যামের বাড়িতেই থাকবে। বাস এসে থামলো একটা বাড়ির সামনে। বাড়িটা খুব সুন্দর, এক কথায় বলতে গেলে এটা বাগান বাড়ি, চারিদিকে সবুজে ঢাকা, আর তার মধ্যে সুন্দর একটা বাড়ি। বাস থেকে নেমে মৌ বাড়ির ভিতরে না গিয়ে বাগানের দিকে যাচ্ছিল, কিন্তু রোহান মৌয়ের হাত ধরে নিল। হোয়াট? কটা বাজে ঘড়িতে? মৌ হাতে থাকা ঘড়িটা দেখে বলল, 6:20। সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথাও যাবে না, চুপচাপ নিজে রুমে যাও। আমি তোমার কথা শুনবো এটা তোমাকে কে বলল? না শুনলে অসুবিধা নেই, আমি সবার সামনে দিয়ে যখন তোমাকে টেনে নিয়ে যাব তখন বুঝবে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? একটাই সমস্যা, তুমি বারবার বিপদে পড়বে, আর তোমাকে বারবার খুঁজতে যেতে আমি পারবো না। তাই বলছি বাড়ির ভেতরে যাও। তোমাকে খুঁজতে যেতে হবে না। মৌ হাত ছাড়িয়ে বাড়ির ভেতরে চলে গেল। মৌ যাওয়ার পর রোহানও গেল। নিচের বড় রুমটায় মৌ, মৌমিতা, স্নেহা আর ঋতু থাকবে। আরও একটা রুমে সৃষ্টি ম্যাম আর আর্টসের মেয়েটা মানে নিকিতা থাকবে। বাকি রুমগুলোতে ছেলেরা আর স্যারেরা থাকবে। মৌ রুমে এসে দেখলো দুটো বেড আছে। মৌ তো জুতোটা না খুলেই শুয়ে পড়ল, আর মৌমিতাও মৌয়ের পাশেই শুয়ে পড়ল। মৌ, আমার ঘুম পাচ্ছে, এই আমারও রে। মৌমিতা মৌকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। স্নেহা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো এরা দুজন শুয়ে আছে। আরে, তোমরা ফ্রেশ না হয়ে শুয়ে পড়লে? অফ, এই এই তোমার সমস্যাটা কি শুনি? মৌমিতা ঝাঁঝিয়ে উঠল। তোমাদের না কোনো ম্যানার্স নেই। এই এই একে রুম থেকে বের করে দে তো, বহুত ক্যাচ ক্যাচ করে। মৌ উঠে বসলো। এই রুমটা আমাদের কেউ থাকতে দিয়েছে, তাই তুমি বার করার কেউ নও। হ্যাঁ, তো চুপচাপ থাকো, একদম জ্ঞান দেবে না দিদিমাদের মতো। হোয়াট? স্নেহা বলে উঠল। ঋতুকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে মৌ উঠে চলে গেল ফ্রেশ হতে। ঋতু ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতে গিয়ে ধাক্কা খেলো কারোর সাথে, আর ভয়ে চোখ বন্ধ করে নিল। কিন্তু পরিচিত একজনের গলা শুনে চোখ খুলে তাকালো। এই, চোখ বন্ধ করে হাঁটো নাকি? সরি সরি সরি, আমি একদম একদম খেয়াল করিনি, সরি। ঋতুকে এতবার সরি বলতে দেখে ঋষি অবাক হলো, সাথে একটু খারাপও লাগলো। এই ভেবে যে ও অকারণেই চিৎকারটা করে উঠল। ইটস ওকে, সরি বলতে হবে না, আমারও দোষ ছিল। ঋতু পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল, ঋষি পিছনে ডাকলো। এই শোনো, তুমি তোমার গ্রুপের বাকিদের মতো নও, এটা দেখে বেশ ভালো লাগলো আমার। এটা শুনে ঋতু হালকা হাসলো, ঋষিও হাসতে হাসতে চলে গেল। হালকা কিছু স্ন্যাক্স খাওয়ার পর সবাই ছাদে এসে বসলো। ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মৌ, প্রিন্স, মৌমিতা আর ঋষি একসাথে বসে আছে, আর ঠিক কিছুটা দূরেই রোহানরা চারজনও বসে আছে। আর্টসের স্টুডেন্টরা ছাদে আসেইনি, রুমেই বসে আছে হয়তো। রোহানরা কালকের কম্পিটিশন নিয়ে কথা বলছে, অপরদিকে মৌরা ইয়ার্কি ঠাট্টা করছে। আচ্ছা মৌ, আমাদের গ্রুপের একটা নাম রাখলে কেমন হয়? এই আইডিয়াটা কিন্তু দারুণ, কিন্তু কিন্তু কি নাম রাখবো? না না না, এটা তো সবাই রাখে। তো বলে হ্যাঁ, ফাজিল ফোর দিয়ে দি। মৌ খুব জোরে হেসে উঠল, আর স্নেহা বিরক্ত হয়ে মৌয়ের দিকে তাকালো। উফ, এরা কি সারাদিন এসব করে? ওদের ওদের বন্ধুত্বটা খুব সুন্দর। ঋতু হঠাৎ বলে উঠল, ঠিক বলেছ, যতক্ষণ ওরা একসঙ্গে থাকে ততক্ষণ একে অপরকে খুশি রাখে আর নিজেও খুশি থাকে। এসব এসব শুধু শো অফ। আমার মনে হয় না। তোমার কি ওদের গ্রুপ খুব পছন্দ হয়েছে? তাহলে চলে যাও। স্নেহা জোরেই বলল। আরে চলে আয় রাহুল। এই না না, থাক, স্ট্যান্ডার্ড মেইনটেইন করুক। আমরা 4G ভালো, 5Gটা আবার ক্ষতিকারক। 4G? ইয়েস, 4 জিনিয়াস। প্রিন্স আমাদের লিডার, ঋষি এন্টারটেইনার, মৌ ম্যানেজার, আর আমি। মৌমিতা, প্রিন্স আর ঋষি একসাথে হাত দিয়ে হার্ট বানিয়ে বলল,
সেম টু ইউ। এই এই শুধু সেম টু ইউ বললে হবে না, একটা গান গাইতেই হবে। ওকে ওকে। सब सुन लेता है मेरा यार, दर्द से खुशियाँ चुन लेता है मेरा यार, दुनिया से वो लड़ जाता है मेरे लिए, लेकिन मुझसे हार जाता है मेरा यार। घर मुड़ के देखो जो मैं जरा तो कभी ना रहा तुझसे जुदा यारा, तेरी यारी उम्र सारी साथ है यारा, तेरी यारी उम्र सारी साथ है यारा, तेरी यारी उम्र सारी साथ है यारा, तेरी यारी उम्र। মৌ শেষে গান গাইতে গাইতে কেঁদে ফেলল। প্রিন্স, মৌমিতা আর ঋষি মৌকে জড়িয়ে ধরতে মৌ শব্দ করে কেঁদে উঠল। রোহানরাও এতক্ষণ গান শুনছিল কিন্তু ওদের দিকে তাকায়নি, কিন্তু মৌয়ের কান্নার আওয়াজ শুনে সবাই ওদের দিকে ঘুরে তাকালো। ইস, প্রিন্সেস কাঁদতে নেই। হ্যাঁ, এই এই তুই কাঁদছিস কেন? আমরা আমরা তো সব সময় তোর সঙ্গে আছি। হাসো হাসো হাসো। সবাই মিলে মৌকে কাতুকুতু দিলে মৌ হাসতে শুরু করলো। ওদের কাণ্ড দেখে রাহুল, ঋতু, রোহান তিনজনেই হাসলো আর স্নেহা উঠে চলে গেল। আজ কম্পিটিশন শুরু হবে বেলা 11টায়। সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছে। মৌ আর ঋষি ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে, শেষবারের মতো সবকিছু চেক করে নিচ্ছে। প্রিন্স আর মৌমিতা হ্যান্ডমেড মডেলগুলো ঠিক আছে কিনা সেটাই চেক করছে। অপরদিকে রোহানরাও নিজেদের প্রজেক্টের ফিনিশিং চেক করছে। বেলা 11টা। সবাই মিলে গাড়ি করে চলে গেল ওদের গন্তব্যে। প্রথম প্রেজেন্টেশন ওদের কলেজকেই দিতে হবে শুনে ছোটাছুটি শুরু করে দিল প্রায় সবাই। প্রিন্সরা মোট 5টা মডেল তৈরি করেছে, যার মধ্যে 3টে মডেল প্রিন্স আর মৌমিতা নিয়ে গেছে। শেষের দুটো একটা মৌয়ের হাতে আর একটা ঋষির হাতে। কিন্তু হল রুমে ঢুকতে ঋষি হঠাৎ বলল, এই পেন ড্রাইভটা কোথায় রেখেছিস মৌ? ও গড, ওটা তো আমার ব্যাগে আছে, আর ব্যাগ তো গাড়িতে রয়ে গেছে। আমি কি নিয়ে আসছি। ঋষি মৌয়ের আরেক হাতে মডেলটা ধরিয়ে দিল। আরে 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 আমি তো সামনে কিছু দেখতেই পাচ্ছি না, এভাবে কিভাবে নিয়ে যাব আমি? যেতে হবে না, আমার জন্য ওয়েট করো। উফ বাবা, কি জ্বালাতন। স্নেহা মৌয়ের পাশ দিয়ে যাওয়ার সময় জেনে বুঝে মৌকে ধাক্কা মারল। মৌ টাল সামলাতে না পারায় হাত থেকে একটা মডেল পড়েই যাচ্ছিল, কিন্তু তার আগেই রোহান এসে ধরে নিল। তুমি ঠিক আছো? ঋষিও ততক্ষণে চলে এসেছে। রোহান মডেলটা ঋষির হাতে ধরিয়ে দিল। মৌ আর ঋষি স্টেজের দিকে চলে গেল। শুরু হলো প্রোগ্রাম। প্রথমে কিছু গণ্যমান্য ব্যক্তিরা বক্তৃতা দিল, তারপরই মৌ, প্রিন্স আর মৌমিতা স্টেজে উঠল। পুরো পিপিটিটা মৌ প্রেজেন্ট করলো আর মডেলগুলো সম্পর্কে সম্পূর্ণ এক্সপ্লেন করলো প্রিন্স আর মৌমিতা। ঋষি স্টেজের সামনে ল্যাপটপ নিয়ে বসে সমস্ত কিছু হ্যান্ডেল করছে। পুরো প্রজেক্টের প্রেজেন্টেশন শেষ হতে সবাই হাততালি দিয়ে উঠল আর মৌরা স্টেজ থেকে নেমে এলো। এরপর উঠল রোহানরা। রোহান আর স্নেহা পুরো প্রেজেন্টেশনটা দিল। তারপর আর্টসের স্টুডেন্টরাও প্রেজেন্টেশন দিল। কলেজের সবার প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেলে প্রফেসররা সবাইকে বলল স্ন্যাক্স খেয়ে নিতে। মৌ নিজের বন্ধুদের সাথে খেতে চলে গেল। বাকিরাও গেল, কিন্তু রোহান গেল না, এমনকি স্নেহাকেও যেতে দিল না। রোহান স্নেহাকে নিয়ে বাইরে চলে এলো। আচ্ছা, সবাই তো ভেতরে আছে, তাহলে তুমি আমাকে নিয়ে বাইরে চলে এলে কেন? স্নেহা, তুমি ঠিক কি করতে চাইছো আমাকে বলবে প্লিজ? তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানি তুমি মৌকে পছন্দ করো না, ওর সাথে তোমার ঝগড়া হতেই থাকে। হ্যাঁ, এটা তো সবাই জানে। আচ্ছা, তুমি কি এসব বলতে ডেকেছো নাকি? তুমি আজ মৌকে জেনে বুঝে ধাক্কা মেরেছিলে। কই না তো। আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম স্নেহা। হ্যাঁ হ্যাঁ, আমি ধাক্কা মেরেছিলাম। আমি চেয়েছিলাম আজ স্টেজে ওঠার পর ও যেন প্রেজেন্টেশন দিতে না পারে আর সবার সামনে লজ্জিত হয়, অপমানিত হয়। কিন্তু
কিন্তু তুমি ওকে বাঁচিয়ে নিলে, সাথে এখন এসেছো ওর হয়ে কৈফিয়ত চাইতে। হ্যাঁ, আমি ওকে বাঁচিয়েছি, আর এখন আমি কোনো কৈফিয়ত চাইতে আসিনি। আমি তোমাকে এটাই বলতে এসেছি যে তুমি যেটা করেছিলে সেটা ঠিক নয়। হোয়াট? রোহান, আমি বুঝতে পারছি না তুমি কেন ওই মেয়েটার হয়ে কথা বলছো বলো তো। না, আমি ওর হয়ে কথা বলছি না, আমি কলেজের তরফ থেকে বলছি। আজ যদি মৌ ঠিকঠাক প্রেজেন্ট করতে না পারতো তাহলে আমাদের কলেজের নাম মাটিতে মিশে যেত, তাই না? আর আমি যদি ওর হয়ে বলতাম তাহলে তো তখনই তোমাকে বলতে পারতাম, কিন্তু আমি তো বলিনি, কারণ আমি চাইনি এসব নিয়ে ডিসকাশনের চোটে তোমার মুড খারাপ হোক আর এর প্রভাব আজকের আমাদের প্রেজেন্টেশনের উপরে পড়ুক। বুঝতে পারছো আমি কি বলছি? পার্সোনাল শত্রুতার জন্য কলেজের নাম খারাপ করার কোনো মানেই হয় না। তুমি ঠিকই বলেছো, সরি। ইটস ওকে, চলো ভেতরে যাই, নয়তো আবার সবাই খুঁজবে আমাদের। সমস্ত কলেজের প্রেজেন্টেশন শেষ হতে হতে 4টে বেজে গেল। তারপর বিচারকরা রায় দেওয়ার জন্য স্টেজে উঠল। মৌ তো চোখ বন্ধ করে আছে আর অপেক্ষা করছে রেজাল্টে। যেই সেন্ট জেভিয়ার্স কলেজের নামটা অ্যানাউন্স করা হলো, মৌ তো লাফিয়ে উঠল আর বাকিরাও খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। প্রাইজ আর সার্টিফিকেট দেওয়ার পর সবাই সৃষ্টি ম্যামের বাড়িতে ফিরে এলো, কিন্তু মৌ ফ্রেশ হয়ে বেরোনোর পর মৌমিতাকে রুমই দেখতে পেল না। প্রিন্সদের রুমে গিয়ে দেখলো ওরা দুজনও নেই, ফোন করলে ফোনও ধরছে না কেউ। মৌ বাড়ি থেকে বেরিয়ে বাগানে চলে এলো। 5:30 বাজে, কিন্তু এখনো অন্ধকার হয়ে যায়নি চারদিক। আকাশটা হলুদ হয়ে আছে। মৌ একা ঘাসের উপর বসে পড়ল। পাশে কেউ এসে বসতে মৌ মাথা ঘুরিয়ে দেখল রোহান। কি, একা কেন? বাকি জিনিয়াসরা কই? কি জানি কোথায় গেল 3 শয়তান। ফোন করছি ধরছেও না। রোহান, তোমাকে দুটো কথা বলার ছিল। কি? সরি আর থ্যাংক ইউ। একসাথে দুটো? দেখো, সরি বলছি কারণ সেদিন অকারণে আমি বেশি রিয়্যাক্ট করেছি, আর থ্যাংক ইউ কারণ আজ সকালে তুমি না বাঁচালে আমাদের মডেলটা সত্যিই ভেঙে যেত আর আমাদের প্রেজেন্টেশনটাও খারাপ হয়ে যেত। রোহান কোনো উত্তর না দিয়ে শুধু হালকা করে হাসলো। হাসছো কেন? এমনি, আমি জানতাম তোমরা সবাই অনেক খেটেছিলে এই প্রজেক্টটার পেছনে। তুমি তো রাত জেগেও পড়েছো না। এবার তোমার রাত জাগাটা বিফলে যেতে দিতে পারি না, তাই না? মানে? দেখো, আমি ছোট থেকে জানি তুমি কুম্ভকর্ণের আপডেটেড ভার্সন। এবার সেই তুমি কি না রাত জেগে না ঘুমিয়ে পড়ছো, মানে ব্যাপারটা। এই ওয়েট 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 ওয়েট, তুমি তুমি আমাকে কুম্ভকর্ণ বললে? তোমাকে না ভালো ভাবাটাই ভুল, কারণ তুমি কখনো ভালো হতেই পারো না। তুমি কাকতাড়ুয়াই থাকবে। আরে মিস জগরুটে, শোনো তো। মৌ রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল, আর রোহান ওখানে বসেই হাসতে লাগলো মৌয়ের কাণ্ড দেখে। রাত 12টা। হঠাৎ করে একটা কান ফাটানো আওয়াজ শুনে মৌ ধড়ফড়িয়ে উঠে বসলো। হ্যাপি বার্থডে! এত চিৎকার শুনে এর মধ্যে স্নেহা আর ঋতুও উঠে পড়েছে। উফ, এই কি শুরু করেছো তোমরা? রাতের বেলা শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? সরি 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 সরি। হ্যাপি বার্থডে মৌ। থ্যাংক ইউ। 3 জন মিলে মৌকে নিয়ে ছাদে চলে এলো। ছাদে অন্ধকারের মধ্যে ছোট ছোট মোমবাতি জ্বলছে। মৌ তো নিজের মনে হেসে উঠল। বল তাহলে কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? খুব খারাপ। ওখান থেকে ফিরে আসার পর থেকে 3 জন উধাও হয়ে গেলে। এতবার ফোন করলাম, ধরলে না কেউ। মৌ কপট রাগ দেখিয়ে বলল, আরে তোমার জন্য সারপ্রাইজটা প্ল্যান করছিলাম, তাই 3 জন ফোন ধরিনি। হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ পরে শুনবো, এখন কেকটা কাটো সুন্দরী। একটা চকলেট কেক এনে মৌয়ের সামনে রাখা হলো। ওয়াও, চকলেট কেক! আ স্পেশাল কেক ফর আ স্পেশাল পারসন। এই ডায়লগটার মতো কেকটাও আবার মুভির মতো হবে না তো, সেই চিনির জায়গায় নুন? আরে না না, কাট না তুই। ক্যান্ডেলটা নিভিয়ে মৌ কেক কেটে 3 জনকে খাওয়ালো। তারপর শুরু করলো কেক মাখিয়ে ভূত করা। একে অপরকে কেক মাখিয়ে যেন রং খেলা চলছে। কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর সবাই গিয়ে ঘুমিয়ে পড়লো, কারণ কাল আবার কলকাতায় ফিরে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মৌয়ের মাথার কাছে একটা বাকেট দেখলো। বাকেটটা পুরো চকলেটে ভর্তি।
আর ওটার মধ্যে আরও দুটো জিনিস আছে। একটা পোকেমন কি রিং আছে আর হাতে লেখা হ্যাপি বার্থডে উইশ। কে দিয়েছে এটা? আর পোকেমন কি রিং? আচ্ছা, এরা তো কেউ জানে না যে আমি পোকেমনের ফ্যান। আর এই রাইটিংটা, এটা কার হতে পারে? মৌ নিজের মনে ভেবে চলেছে। কিরে, বসে আছিস কেন? উমা, এটা কি দিল? জানি না রে, ঘুম থেকে ওঠার পর দেখলাম মাথার কাছে রাখা আছে। আচ্ছা, তোরা কেউ কি? না না, আমি দিইনি। আর প্রিন্স বা ঋষে কাউকে তো কালকে চকলেট কিনতে দেখলাম না, হয়তো পরে কিনেছে। আচ্ছা চল, ব্রেকফাস্টটা করার সময় জিজ্ঞেস করে নিবি। মৌ ব্রেকফাস্ট করার সময় দুজনকে জিজ্ঞেস করলো, কিন্তু ওরা পরিষ্কার জানিয়ে দিল ওরা দেয়নি। আচ্ছা, রোহান তো দিতেই পারে, ও তো আমাকে ছোট থেকে চেনে, কিন্তু ওর কি আদৌ আমার বার্থডে মনে আছে? মৌ এসব ভাবতে ভাবতে রোহানের কাছে এলো। আর রোহান, বলো। আজকে কি বলো তো? আজ সোমবার, কেন? না মানে আমি বলছি যে তুমি কি আমাকে চকলেটগুলো দিয়েছো, মানে বার্থডে গিফট হিসেবে? বার্থডে গিফট? ও, আজ তোমার বার্থডে? তোমার মনে ছিল না? না, আরে একদম ভুলে গেছিলাম। সরি 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 সরি। হ্যাপি বার্থডে। মৌ জোর করে একটু হেসে ওখান থেকে নিজের রুমে চলে এলো। শয়তান একটা, ওটা থেকে চিনেও আমার বার্থডে মনে রাখতে পারেনি। আর আমি কিনা ভাবছি এই চকলেটগুলো ওর দেওয়া। আমি যে কেন এক্সপেকটেশন রাখলাম কে জানে। যাই হোক, ভুল তো আমারই। রাগে গজগজ করতে করতে মৌ ব্যাগ গুছিয়ে ফেললো। সব চকলেটগুলো ব্যাগে রেখে দিল আর হাতে লেখা বার্থডে উইশটা নিজের পার্সে রেখে দিল। পোকেমন কি রিংটা ব্যাগে ঝুলিয়ে নিল। লাঞ্চ করার পর সবাই মিলে বেরিয়ে পড়ল কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। মৌয়ের মন মেজাজ একদম ভালো নেই, আর সেটা রোহন ওর বার্থডে ভুলে গেছে এই জন্যই। এটা মৌ বুঝতে পারছে, কিন্তু কেন এইটুকু ব্যাপারে ও এত রিয়েক্ট করছে ও জানে না। যতক্ষণ বাসে ছিল ততক্ষণ মৌ ঘুমিয়ে কাটিয়েছে। বাস কলেজে এসে পৌঁছলে তখন ঘড়িতে 5:45। বাস থেকে নেমে সবাই লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়ল বাড়ি ফেরার উদ্দেশ্যে। রোহন ড্রাইভারকে দিয়ে গাড়ি আনিয়ে রেখেছিল। মৌ বন্ধুদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো, কিন্তু রোহনের সাথে একটাও কথা বলছে না। রোহন যখন বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছিল তখনই মৌ মুখ খুলল। এই, কোথায় যাচ্ছ তুমি? ভাবলাম লং ড্রাইভে যাব। আমি কোথাও যাব না তোমার সঙ্গে, তুমি এখন বাড়ি চলো। আমি এখন বাড়ি যেতে চাই না। ওকে, তো গাড়ি থামাও, আমি ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আর তুমি তোমার গাড়ি নিয়ে যেখানে খুশি যাও। তুমিও আমার সাথে যাবে? না, আমি যাব না। দেখা যাক। মৌ দেখলো দরজা লক করা আছে, তাই চাইলেও নামতে পারবে না। আর উপায় না পেয়ে মৌ চুপচাপ বসে রইল। এদিক সেদিক ঘুরে রোহান যখন গাড়ি নিয়ে বাড়ি এলো তখন ঘড়িতে বাজে 7:30। বাড়ির মেন গেটে বেল দিতে কেউ গেট খুলল না। মৌ দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। মৌ আগে ঢুকলো আর তার পিছনে রোহান। আরে আরে, এত এত অন্ধকার কেন? কাকা কোথায়? কাকা, ও কাকা! হঠাৎ একসাথে সমস্ত লাইট জ্বলে ওঠায় মৌ হাতটা নিজের মুখের ওপর রেখে চোখ বন্ধ করে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে কানে এলো সারপ্রাইজ। মৌ চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো বাড়িটা খুব সুন্দর করে সাজানো, আর ওর সামনে রোহানের বাবা মা, ওর নিজের বাবা মা, কাকা সবাই দাঁড়িয়ে আছে। মৌ তো এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো? দাঁড়িয়ে কেন? চলো। রোহানের কথায় মৌ পিছন ফিরে রোহানের দিকে তাকালো। যাবে না? এসব 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 কি? মানে আমি তো জানতাম না সবাই আসবে। সব জানতে পারবে, আগে চলো তো। মৌ রোহান দুজনেই সবাইকে প্রণাম করলো। সবাই মৌকে বার্থডে উইশ করে আশীর্বাদ করলো। তো কেমন লাগলো সারপ্রাইজ? খুব ভালো। আমি তো অবাক হয়ে গেছি। আমি ভাবতেই পারিনি তোমরা আসবে। আমার দুষ্টুর বার্থডে আর আমরা আসবো না, এটা কখনো হয় নাকি? একদম ঠিক, মামুনির বার্থডে বলে কথা। আমরা সব কাজ ফেলে রেখে ছুটে চলে এসেছি।
থ্যাংক ইউ আঙ্কেল। এবার এবার কেকটা কাটো। বাহ, আরো একটা কেক! কিরে, তোকে তো বারণ করেছিলাম ওকে কিছু বলতে, তাও তুই এর আগে একটা কেক কাটিয়েছিস। নো আন্টি, কলেজের বন্ধুরা কেক এনেছিল। রোহান তো আমার বার্থডে ভুলেই গেছিল, আমি বলতে মনে পড়েছে। মৌ অভিযোগ করে বলল। ভুলে গেছে? এটা তো অন্যায়। তুই চিন্তা করিস না, আমি পরে ওকে বকে দেব। এখন আগে কেকটা তো কাট। মৌ কেক কেটে সবাইকে খাওয়ালো, কিন্তু রোহানকে না খাইয়ে ওর হাতে দিয়ে দিল। এটা কি হলো? আমার বার্থডে ভুলে গেছিলে, তাই আমি তোমাকে খাওয়াবো না, ব্যাস। আমার মনে ছিল। তার মানে তুমি তুমি ভুলে যাওয়ার অ্যাক্টিং করেছিলে? হ্যাঁ মানে না, মানে মানে হ্যাঁ, ওই ওই আর কি। চকলেট বাকেটটা তুমি দিয়েছিলে? না। আবার মিথ্যে! আমি তোমার হাতের লেখা চিনি কিন্তু। হ্যাঁ, আমি দিয়েছিলাম। তার মানে তুমি এতক্ষণ মিথ্যে বলছিলে? কখন? কি মিথ্যে বললাম? এই যে বার্থডে ভুলে গেছো, তুমি চকলেট দাওনি, এইসব। মা বারণ করেছিল তোমাকে বলতে, কারণ সবাই চাইছিল সারপ্রাইজ দেবে, তাই আমি বলিনি। বাট আই এম ফিলিং হার্ট বিকজ তুমি বলেছিলে তুমি ভুলে গেছো। ও, আমি ভুলে গেছি তাই তুমি কষ্ট পেয়েছো? সত্যি? না, একদম নয়। তুমি তুমি কে হও যে আমি তোমাকে এত ইম্পর্টেন্স দেব? তো এই তোরা কি তখন থেকে খুশুর ফুসুর করছিস বলতো? সারা জীবন পড়ে আছে নিজেদের মধ্যে বক বক করার জন্য, এখন অন্তত আমাদের সাথে বস। আসছি তো আন্টি, এক্ষুনি আসছি। মৌ বিভা দেবীর পাশে বসে পড়ল। আমি আগে ফ্রেশ হয়ে আসছি। রোহান নিজের রুমে চলে গেল। এই তুইও তো ফ্রেশ হোসনি, যা আগে ফ্রেশ হয়ে নে। সুমিতা দেবী বললেন। ও মাই মাদার ইন্ডিয়া, তুমি না খুব জ্বালাও। মৌ মুখটা বেজার করে উঠে চলে গেল। মৌ রোহানের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় রোহান হঠাৎ করে দরজা খুলে মৌয়ের হাত ধরে রুমের ভেতরে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। এটা কি হচ্ছে? আমার প্রশ্নের উত্তর দাও, তারপর যাও। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু বাধ্য নই। তুমি বাধ্য, মিস ঝগড়ুটে। বলো, আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। রোহান মৌয়ের দুদিকে হাত রাখায় মৌ রোহানের হাতের মাঝখানে আটকা পড়েছে, চাইলেও বেরোতে পারবে না। এই আমি কিন্তু চিৎকার করব বলে দিচ্ছি। তোমার কি মনে হয় তোমার এসব বোকা বোকা কথা শুনে আমি তোমাকে ছেড়ে দেব? আমার প্রশ্নের উত্তর দাও, তারপর ছেড়ে দেব। সিম্পল। আমি কিন্তু সত্যি চেঁচাবো। ট্রাই করো। মৌ চেঁচাতে গেলে রোহান মৌয়ের মুখটা চেপে ধরল। এই, তুমি সত্যি সত্যি চেঁচাতে গেছিলে? এই তুমি কি পাগল নাকি? তোমার কোনো আইডিয়া আছে বড়রা আমাদের একসাথে দেখে নিলে কি ভাববে? তুমি এত বড় স্টুপিড আমার জানাই ছিল না। মৌ রোহানের হাতটা নিজের মুখের উপর থেকে টেনে সরিয়ে নিল। আরে আর একটু হলে আমি দম বন্ধ হয়ে মরে যেতাম। উফ বাবারে বাবা, উফ কি 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 জানতে চাও তুমি? হ্যাঁ কি এটাই তো যে আমি এক্সপেক্ট করেছিলাম আমার বার্থডে তোমার মনে থাকবে। তবে শোনো মিস্টার কাকতাড়ুয়া, হ্যাঁ আমি আশা করেছিলাম। হয়েছে? মৌ দরজাটা খুলে বেরিয়ে চলে গেল। রোহান নিজের মনে মনেই হাসলো। রাতে সবাই একসাথে ডিনার করলো। রোহান খেয়াল করলো মৌ ভুলেও রোহানের দিকে তাকাচ্ছে না। এর কারণ রোহান বুঝতে পারছে। ডিনারের পর সবাই ঘুমোতে চলে গেল। মৌ বিছানায় শুয়ে আছে আর নিজের মনে ভাবছে, আচ্ছা আচ্ছা আমার কেন খারাপ লাগছিল যখন রোহান বলল ওর মনে নেই আজ আমার বার্থডে। ওকে ওকে কেন আমি এত ইম্পর্টেন্স দিচ্ছি? আমরা তো বন্ধুও নই। আমার মনে হয় আমি ওই 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 কাকতাড়ুয়াটাকে নিয়ে অনেক বেশি বেশি ভাবছি। না, এখন এখন একে মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমোতে হবে। গেট আউট কাকতাড়ুয়া, ভুলেও আমার মাথায় আর আসবে না। গুড নাইট। মৌ পাশ ফিরে শুয়ে পড়ল। সকালে উঠে ব্রেকফাস্ট করার পর রোহান আর মৌ রেডি হয়ে নিল কলেজে যাবে বলে। ব্রেকফাস্ট করতে বসে জানতে পারলো সবাই আজ সন্ধ্যার মধ্যে চলে যাবে। ব্রেকফাস্ট করে দুজনে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মৌ আজ ক্লাস শেষ হলেই পার্কিং লটে চলে আসবে, নয়তো আর দেখা করতে পারবো না মা বাবার সাথে। রোহান মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মৌ বাইরের দিকে তাকিয়ে বসে আছে। এর কি হলো? এত চুপচাপ করে বসে আছে কেন?
রোহান নিজের মনে ভাবতে ভাবতে কলেজে এসে পৌঁছালো। মৌ গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। একবারও রোহানের দিকে তাকালো না। উফ, এই ছেলেটার সাথে একদম মেশা যাবে না, তা না হলে সারা দিন মাথার মধ্যে ঘুরপাক খাবে। আমি বাবা এর থেকে দূরে থাকবো। মৌ নিজের মনে ভাবতে ভাবতে ক্লাসে এসে বসলো। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। কলেজ ছুটির সময় হয়ে গেছে। মৌ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:40 বাজতে যায়, কিন্তু প্রফেসর এখনো ছাড়ছে না। মৌ দরজার দিকে তাকাতে দেখলো রোহান দাঁড়িয়ে আছে। রোহান ইশারায় ঘড়ি দেখালো। মৌ ইশারায় বলল প্রফেসর আছে ক্লাসে। এই মৌ, কি হয়েছে? আরে আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, আর আজই আমি লেট। মৌ বিরক্ত হয়ে বলল। প্রফেসর ক্লাস শেষ করতেই মৌ ব্যাগ তুলে নিয়ে ক্লাসের বাইরে দৌড়ে বেরিয়ে গেল। লেট হচ্ছে, চলো। একে অপরের হাত ধরে দৌড়ে উপর থেকে নিচে চলে এলো দুজন। পার্কিং লটে আসার সময় মৌ খেয়াল করলো ও রোহানের হাত ধরে আছে, তাই হাতটা ছেড়ে দিল। রোহান গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরল। ঠিক সময় ফিরেছে, নয়তো সত্যিই ওরা চলে যেত। শেষবারের মতো বিদায় জানিয়ে রোহানের মা বাবা আর মৌয়ের মা বাবা চলে গেল। বাড়ির ভিতরে আসার পর মৌ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে গিটার হাতে নিয়ে জানলার সামনে বসলো। ওয়েদারটা বড্ড সুন্দর মনে হচ্ছে, বৃষ্টি হবে, হালকা ঝোড়ো হাওয়া বইছে। মৌ খুব সফট একটা টিউন বাজিয়ে চলেছে নিজের মনে। রোহান নিজের রুম থেকেও হালকা শুনতে পাচ্ছে গিটারের টুংটাং শব্দ। দেখতে দেখতে সময় এগিয়ে চলেছে। সামনে কলেজের প্রি টেস্ট এক্সাম, তাই সবাই ব্যস্ত নিজেদের পড়াশোনা নিয়ে। কলেজে ক্লাস, তার মাঝে খুনসুটি, আড্ডা, তাছাড়া রোহানের গ্রুপের সাথে মৌয়ের গ্রুপের ঝগড়া তো লেগেই আছে। দেখা হবে আর কথা কাটাকাটি হবে না, এটা তো হতেই পারে না। এই গ্রুপের ঝগড়া চোটে মৌ আর রোহানেরও ঝগড়া লেগে যায় মাঝে মাঝে, কিন্তু সেটা বড় আকার নেয় না। এক সপ্তাহ সময় নিয়ে পরীক্ষা শুরু হলো কলেজের। পরীক্ষা শেষ হওয়ায় সবাই একটু শান্তি পেল, কারণ বেশ কিছুদিন সবাই শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। পরীক্ষা শেষে আজ আবার সবাই কলেজে এসেছে। কলেজের গ্রাউন্ডে বসে আড্ডা দিচ্ছে প্রিন্সরা। ওহ, পরীক্ষা শেষ হয়েছে বলে আমি শান্তি পেয়েছি ভাই। কি যে অসহ্যকর লাগে না এক্সাম দিতে, কি বলবো রে। ঋষি হঠাৎ বলে উঠল, এই ঠিক বলেছ, আমারও না ভালো লাগে না একদম। মৌ বলল, ভালো লাগবে কি করে, পড়াশোনা করো নাকি? স্নেহা হঠাৎ ওদের মাঝখানে এসে বলে বসলো, এই যে এসে পড়েছে বিদ্যার দেবী। মৌমিতা বলল, হ্যাঁ অবশ্যই আমি বিদ্যার দেবী, কারণ আমি পরীক্ষা দিতেও ভয় পাই না আর পড়তেও ভালোবাসি। স্নেহা বলল, পরীক্ষা দিতে আমরা কেউ ভয় পাই না, ওকে? আমরা বলেছি পরীক্ষা দিতে ভালো লাগে না। এর মাঝে প্রিন্স বলে উঠল, ভালো না লাগাই স্বাভাবিক, কষ্ট করে টুকতে হয়, তাই না? রাহুল বলল, এই মুখ সামলে কথা বলো, আমরা কেউ টুকে পাশ করি না, নিজের ক্ষমতায় পাশ করি, বুঝেছ? তোমার ক্ষমতা আমার জানা আছে। স্নেহা হেসে বলল, আমার বুদ্ধি আর দক্ষতা তোমার থেকে অনেক বেশি। এখানে কি হচ্ছে? ইতিমধ্যেই রোহান এসে উপস্থিত হয়েছিল, সেই কথাটা বলল। মৌ বলছে ওর বুদ্ধি আর দক্ষতা আমাদের থেকে অনেক বেশি। আচ্ছা, অবশ্যই। আচ্ছা চলো পরীক্ষা করি। কিভাবে? কলেজের গেম রুমে দাবা খেলার বোর্ড আছে, মৌ আমাদের কারোর বিরুদ্ধে খেলবে, আমি রাজি। সবাই মিলে চলে গেল কলেজের গেম রুমে। আচ্ছা তো কে খেলবে আমার সাথে? আমি খেলি। রোহান হঠাৎ করে বলে উঠল। মৌয়ের সামনে এসে বসলো রোহান। খেলা শুরু হলো। এক এক করে দুজনের সৈন্য ঘোড়া বোর্ডের বাইরে চলে যেতে লাগলো। দুদিকের টিমের তিনজনই মন দিয়ে দেখছে, কিন্তু বুঝতে পারছে না কার জেতার চান্স বেশি। খেলতে খেলতে খেলা একদম শেষের পর্যায়ে চলে এসেছে। রোহানের হাতে যা দান আছে, এই দানে রোহান জিতে যাবে। রোহান দান দেওয়ার আগে দাবা বোর্ডের থেকে চোখ সরিয়ে মৌয়ের দিকে তাকালো। মৌ চোখ বন্ধ করে ফিঙ্গার ক্রস করে কিছু একটা বিড়বিড় করছে। মৌয়ের মুখটা দেখে রোহান হাসলো, আর দান দেওয়ার সময় যে দানটা ভেবেছিল সেই দান না দিয়ে গুটি এক ঘর পিছিয়ে দিল। মৌ 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 দানটা দে, তুই জিতে যাবি। মৌমিতার চিৎকার শুনে মৌ চোখ খুলে বোর্ডের দিকে তাকালো।
আর ঘোড়াকে আড়াই ঘর এগিয়ে রোহানের রাজাকে চেকমেট করে দিল। আমরা জিতে গেছি। মৌ খুশিতে লাফিয়ে উঠল। তুমি হেরে গেছো স্নেহা, সো স্যাড, প্রিন্স বলে উঠল। এরপরে মৌয়েরা চারজন বেরিয়ে চলে গেল। এটা এটা তুমি কি করলে রোহন? জেতা গেমটা হেরে গেলে। তোমার জন্য ওই মেয়েটার কাছে আমি হেরে গেলাম। তোমাকে তোমাকে খেলতে দেওয়াটা উচিতই হয়নি আমার। আমি জাস্ট ভাবতে পারছি না ওই মেয়েটার কাছে আমি হেরে গেলাম, তাও আবার তোমার জন্য। স্নেহা তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো। রোহান তো যথেষ্ট ভালোই খেলেছে, এবার খেলার মধ্যে তো হার জিত থাকবেই। হ্যাঁ 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 স্নেহা, এটা তো হতেই পারে বল। আর তাছাড়া জাস্ট দাবা খেলার একটা বোর্ড এটা তো, তাই এত রাগ করিস না। তুই চুপ কর। ওই ফালতু মেয়েটা আমার থেকে জিতে যাবে, এটা আমার কাছে ঠিক কতটা অপমানের তোর কোনো ধারণাই নেই। আর রোহান যেভাবে হেরে যেতে পারে আমি কখনোই ভাবিনি। হেরে যাওয়া মানুষের কোনো কদর থাকে না। স্নেহা রাগ করে চলে গেল আর ঋতুও গেল ওর পেছনে। রোহান তুই কিছু মনে করিস না রে স্নেহার কথায়। তুই তো জানিস স্নেহা আর মৌয়ের মধ্যে ঝগড়া চলতেই থাকে। রাহুল রোহানকে বলল। আমি আসছি। রোহান চুপচাপ বেরিয়ে চলে গেল। আজ তুমি জিতে গেছো, তাই যা চাইবে তাই খাওয়াবো আজ তোমায়। প্রিন্স উৎফুল্ল হয়ে মৌকে বলল, তাই আমি ফুচকা খাবো। আবার ফুচকা? ইয়েস, চলো চলো। মৌ প্রিন্স আর ঋষির হাত ধরে টেনে নিয়ে গেল, আর মৌমিতা তো এমনিতেই লাফালাফি করতে করতে গেল। মৌ আর মৌমিতা ফুচকা খাচ্ছে, আর প্রিন্স ঋষি গালে হাত দিয়ে বসে আছে। বললাম খাবার খাওয়াবো, এটা কিরকম খাবার? প্রিন্স বলে উঠল। বাদ দে, এরা দুটোই একটু পাগল। প্রত্যুত্তরে ঋষি বলল। মৌ নিজের রুমে বসে গিটারের রক টিউন বাজাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। হঠাৎ রোহান এসে মৌয়ের সামনে দাঁড়ালো, আর মৌ গিটার বাজানো বন্ধ করে রোহানের দিকে তাকালো। জিতে গেছো সেই খুশিতে গিটার বাজাচ্ছ? এমনি বাজাচ্ছি, এই টাইমটাতে তো আমি গিটার বাজাই। কিন্তু আজ একটু বেশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজ আমি তোমার থেকে জিতে গেছি। তুমি জেতনি, বুঝেছো? রোহান রাগী গলায় বলল। মৌ অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। হ্যাঁ, তুমি জেতনি, আমি তোমাকে এই জিতটা দান করেছি। হোয়াট? মোটেও না। আর আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মৌ বাচ্চাদের মতো মুখ করে বলল, কারণ তুমি এটাই ডিজার্ভ করো মিস মৌ সেন। তুমি শুধুমাত্র এই রোহন চৌধুরীর দয়ার পাত্রী। ঠিক আজ যেমন তোমাকে জিততে দিয়ে আমি তোমার উপরে দয়া করেছি। রোহান মৌয়ের হাত দুটো চেপে ধরে বলল, আচ্ছাড়ো আচ্ছাড়ো, আমার লাগছে। মৌ ছলো ছলো চোখে বলল, কিন্তু আমার খুব ভালো লাগছে। একটু আগে খুব মজা করে গিটার বাজাচ্ছিলে, তখন আমার ভালো লাগছিল না। তুমি তুমি কেন এরকম করছো? কারণ আজ তোমার জন্য লোকের কাছে কথা শুনেছি আমি, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না আমি। রোহান রোহান রোহান, আমার লাগছে, প্লিজ হাতটা ছাড়ো। রোহান মৌয়ের হাতটা ছেড়ে দিল, আর মৌয়ের পাশে পড়ে থাকা গিটারটা তুলে ছুঁড়ে ফেলে দিল। এটা এটা তুমি কি করলে? মৌ দৌড়ে গিয়ে গিটারটা হাতে তুলে নিল। বাজাতে গিয়ে দেখলো ইলেকট্রিক গিটারটা বাজছে না। তুমি তুমি কি পাগল হয়ে গেছো রোহান? তুমি তুমি আমার গিটারটা নষ্ট করে দিলে। মৌ কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, আজকের পর এই বাড়িতে যদি কোনো গানের গুনগুন শুনেছি তো আমার থেকে কেউ খারাপ হবে না, মনে রেখো। এটা বলেই রোহান বেরিয়ে চলে গেল। I just hate you, রোহান, I just hate you. মৌ গিটারটা জড়িয়ে ধরে কেঁদে উঠল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।